নারকেল তেল নিয়ে আলোচনা তো আজকাল সবখানি, তাই না? সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন, আবার আমাদের রান্নাঘরেও এর বেশ কদর। কিন্তু এত সব প্রচারণার ভিড়ে এর পেছনের আসল বিজ্ঞানটা কি, সেটা কি আমরা জানি? চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই ব্যাপারটাই খতিয়ে দেখব, একদম কোষের ভেতর থেকে। তো মূল প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, নারকেল তেলের এই যে এত নামডাক, এর পেছনে কি সত্যি কোনো সায়েন্স আছে, নাকি এটা স্রেফ আর একটা সোশ্যাল মিডিয়া ট্রেন্ড, যা কিনা আজ আছে তো কাল নেই? তো এই আলোচনায় আমরা ঠিক এটাই করতে যাচ্ছি। ওয়েলনেস গুরুদের সাধারণ কথাবার্তা একপাশে সরিয়ে রেখে আমরা সরাসরি ডুব দেব এর পেছনের বায়োকেমিস্ট্রি জগতে। দেখব কোষের ভেতরে আসলে কি ঘটে। আচ্ছা, তাহলে দেখে নেওয়া যাক আজকের আলোচনার বিষয়গুলো কি কি। প্রথমে কথা বলবো ত্বকের ওপর এর রাতের বেলার কাজ নিয়ে, তারপর দেখব এর আরও গভীর প্রভাব, সাথে জানব এর সম্ভাব্য ঝুঁকিগুলো কি, এবং সবশেষে এটি ব্যবহারের সঠিক পদ্ধতি নিয়েও কথা হবে। তো চলুন সরাসরি বিজ্ঞানের গভীরে ঢোকা যাক। ভাবুন তো, রাতে যখন ত্বকে নারকেল তেল লাগানো হয় তখন কোষের পর্যায়ে ঠিক কী ঘটে, চলুন জেনে নিই। এর পেছনের মূল শক্তিটা হলো লরিক অ্যাসিড। নারকেল তেলের প্রায় অর্ধেকই কিন্তু এই জিনিসটা। আর এর আসল কারসাজিটা হলো এর ছোট মলিকিউলার সাইজে, মানে এর অণুগুলো এতটাই ছোট যে এরা ত্বকের বাইরের স্তরটা খুব সহজেই ভেদ করে ভেতরে ঢুকে যেতে পারে। বেশিরভাগ কমার্শিয়াল ময়েশ্চারাইজার কিন্তু এটা পারে না। ব্যাপারটাকে এভাবে ভাবা যেতে পারে, আমাদের ত্বকের বাইরের কোষগুলো যেন একটা ইটের দেয়াল। এই লরিক অ্যাসিডের ছোট ছোট অণুগুলো সেই ইটের ফাঁক গলে সোজা ভেতরে চলে যায়। মানে তেলটা শুধু ত্বকের উপরে ভেসে থাকে না, বরং একদম কোষের ঝিল্লিতে গিয়ে মিশে যায় আর তার একটা অংশ হয়ে ওঠে। আর এখানেই ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে যায়। আমাদের শরীর কিন্তু এমনিতেই গভীর রাতে, বিশেষ করে রাত 10টা থেকে 2টোর মধ্যে নিজেকে সারিয়ে তোলার কাজ করে। নারকেল তেল ঠিক তখনই এই প্রাকৃতিক প্রক্রিয়ার সাথে গিয়ে হাত মেলায়। মানে শরীর যখন তার মেরামতির কাজটা সবচেয়ে জোরে সোরে চালাচ্ছে, এই ফ্যাটি অ্যাসিডগুলো সেই কাজটাকে আরও একভাবে এগিয়ে দেয়। শুধু এটাই না, লরিক অ্যাসিড অনেকটা একটা বুদ্ধিমান প্রহরীর মতো কাজ করে। এটা ত্বকের ওপরে একটা অ্যান্টিমাইক্রোবিয়াল ঢাল তৈরি করে, যা ব্রণের জন্য দায়ী ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে বেছে বেছে টার্গেট করে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এটা ত্বকের জন্য উপকারী যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে তাদের কিন্তু কোনো ক্ষতি করে না। বেশ সিলেক্টিভ, তাই না? এতক্ষণ তো আমরা ত্বকের ওপরের স্তরের কথাই বললাম, কিন্তু নারকেল তেলের প্রভাব কি শুধুই চামড়া পর্যন্ত? একদমই না। এর কিছু এমন গভীর প্রভাবও আছে যা শুনলে রীতিমতো অবাক হতে হয়। এর কারণটা হলো একটা প্রক্রিয়া যাকে বলে ট্রান্সডার্মাল অ্যাবজর্পশন। এর মানে হলো নারকেল তেলে থাকা মিডিয়াম চেন ট্রাইগ্লিসারাইড বা সংক্ষেপে MCT এর একটা ছোট অংশ ত্বক ভেদ করে সরাসরি আমাদের রক্তে মিশে যেতে পারে। তার মানে এর প্রভাবটা আর শুধু ত্বকের উপরে সীমাবদ্ধ থাকছে না। আর এখানেই ঘটনাটা রীতিমতো অবিশ্বাস্য মোড় নেয়। এই যে MCT রক্তে মিশে গেল, আমাদের লিভার সেগুলোকে কিটোন নামের এক ধরনের জিনিসে রূপান্তরিত করে। আর এই কিটোন হলো আমাদের মস্তিষ্কের জন্য একটা দারুণ বিকল্প জ্বালানি। একবার ভেবে দেখুন তো, ত্বকে লাগানো একটা তেল থেকে তৈরি হওয়া শক্তি আমাদের ব্রেনকে প্রভাবিত করতে পারে, যা কিনা আমাদের ঘুম বা চিন্তাভাবনার উপরও প্রভাব ফেলতে পারে। কোষের পর্যায়ে এর প্রভাব কিন্তু আরও গভীর। এই ফ্যাটি অ্যাসিডগুলো আক্ষরিক অর্থে আমাদের ত্বকের কোষগুলোর সাথে কথা বলে, মানে সিগন্যাল পাঠায়। এটা ত্বকের নিজস্ব যে একটা দিন-রাতের ছন্দ বা সার্কেডিয়ান রিদম আছে, সেটাকে ঠিকঠাক রাখতে সাহায্য করে। এমনকি আমাদের জিনের উপরেও এর প্রভাব পড়তে পারে। তবে যে কোনো ভালো জিনিসের মতোই এটারও কিন্তু একটা অন্য দিক আছে। মানে উপকারিতা যেমন আছে, তেমনি কিছু গুরুত্বপূর্ণ ঝুঁকি আর সতর্কতার বিষয়ও রয়েছে। আর একটা পরিষ্কার চিত্র পাওয়ার জন্য সেগুলো জানাও কিন্তু খুব জরুরি। এই যে 4 সংখ্যাটা দেখা যাচ্ছে, এটাই এর সবচেয়ে বড় ঝুঁকিগুলোর একটা। কমেডোজেনিক স্কেলে যেখানে 0 মানে পোর্স বন্ধ করে না আর 5 মানে অবশ্যই করে, সেখানে নারকেল তেলের স্কোর হলো 4। এটা কিন্তু বেশ উঁচু একটা স্কোর। সোজা কথায়, অনেকের ত্বকের জন্যই এটা পোর্স বন্ধ করে দিয়ে ব্রণের কারণ হতে পারে। তাহলে মূল ঝুঁকিগুলো এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমত যেটা বললাম, এটা পোর্স বন্ধ করে দিতে পারে। দ্বিতীয়ত, একটানা ব্যবহারে ত্বক তার নিজের তেল উৎপাদন কমিয়ে দিতে পারে, যার ফলে এক ধরনের নির্ভরশীলতা তৈরি হয়। আর সবশেষে তেলটা যদি পুরনো হয় বা ঠিকমতো স্টোর করা না হয়, তাহলে সেটা নষ্ট হয়ে যেতে পারে, যা ত্বকের উপকারের বদলে উল্টো ক্ষতি করবে। তো ঝুঁকিগুলোর কথা শুনে কি একটু চিন্তায় পড়ে গেলেন? আচ্ছা, ঘাবড়ানোর কিছু নেই, কারণ এখন আমরা ঠিক এটাই দেখব যে কিভাবে একটু স্মার্টলি এই তেলটা ব্যবহার করে এর ঝুঁকিগুলো এড়ানো যায় আর সেরা উপকারটা পাওয়া যায়।
শুরুটাই করতে হবে সঠিক তেলটা বেছে নেওয়ার মাধ্যমে। এটা কিন্তু খুবই জরুরি। সবসময় চেষ্টা করুন ভার্জিন, কোল্ড প্রেসড আর অর্গ্যানিক তেল ব্যবহার করতে। আর প্যাকেজিংটাও খেয়াল রাখবেন, যদি গাঢ় রঙের কাচের বোতলে হয় তাহলে সবচেয়ে ভালো, কারণ আলো লাগলে তেলটা নষ্ট হয়ে যেতে পারে। আর হ্যাঁ, রিফাইন্ড বা পরিশোধিত তেল কিন্তু এড়িয়ে চলাই ভালো, কারণ ওগুলোতে উপকারী উপাদানগুলো প্রায় থাকেই না। আর এটা ব্যবহার করার পদ্ধতিও কিন্তু একদম সহজ। মুখের জন্য খুব বেশি দরকার নেই, আধা চা চামচই যথেষ্ট। প্রথমে 2 হাতে তালুতে নিয়ে একটু ঘষে গরম করে নিন, যাতে এটা তরল হয়ে যায়। এরপর হালকা ভেজা ত্বকে লাগান, এতে তেলটা অনেক ভালোভাবে শোষিত হবে। আর যদি চুলে ব্যবহার করেন তাহলে গোড়ায় নয়, বরং চুলের মাঝখান থেকে ডগার দিকে লাগানোর চেষ্টা করুন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ টিপস হলো, এটা কিন্তু প্রতিদিন ব্যবহার করার জিনিস নয়। সবচেয়ে ভালো হয় যদি সপ্তাহে 3 থেকে 4 রাত ব্যবহার করা যায়। এর কারণ হলো, এতে ত্বক তার নিজের তেল তৈরি করার স্বাভাবিক ক্ষমতাটা হারাবে না, আর তেলের ওপর নির্ভরশীল হয়ে পড়বে না। তাহলে সবশেষে কি দাঁড়ালো? আমরা দেখলাম নারকেল তেলের পেছনের জৈব রসায়নটা কিন্তু বেশ পরিষ্কার আর শক্তিশালী। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই বিজ্ঞানটা কি প্রত্যেকের জীববিজ্ঞানের জন্য সঠিক? এই উত্তরটা আসলে নিজেকেই খুঁজে বের করতে হবে, নিজের শরীর আর ত্বককে বুঝে। কারণ সবার বায়োলজি তো এক নয়।